হ্যালো ডিয়ার শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম তোমাদের সাথে সংশোধনী জাবেদা, ঠিক আছে? সংশোধনী জাবেদা। জানতে চান যে একটা গুরুত্বপূর্ণ টপিক সংশোধনী জাবেদা। অনেকে সংশোধনী জাবেদা করতে গিয়ে অনেক ভয় পায়। ভয়ের কোনো কারণ নেই। আজকে খুব সহজভাবে উপস্থাপন করা হবে, ঠিক আছে? সবাই একটু সাথে থাকুন। এখন দেখো, প্রথম লেনদেন কি লিখছি? ক্রয় হিসাবে যোগফল ২,০০০ টাকা কম লেখা হয়েছে, ঠিক আছে? এখন দেখো, আমরা কম কোন জিনিসটাকে লিখছি রে? কম লিখছিলে ক্রয়টাকে। তো ভাইয়া ক্রয়টা কি? ক্রয়টা ব্যয়। ক্রয়টা ব্যয়, ঠিক আছে? এখন ব্যয়, এই ব্যয়টা আমরা কম লিখে দিচ্ছি ২,০০০ টাকা। না, এটা ভুল হইছে না? এখন সঠিক করে যদি আমি লিখতে যাই, তাহলে কি লিখতে হবে? যেটা কম লিখছি সেটা বাড়া লিখতে হবে, ঠিক আছে? এখন কম লিখছি কাকে? ক্রয়কে। এখন যদি বাড়া লিখতে গেলে, এখন দেখো ক্রয় মানে ব্যয়। ব্যয় যদি বাড়া লিখতে চাই তাহলে কি লিখতে হয়? ডেবিট লিখতে হয়। আমরা কি জানি? আমরা জানি যে ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। সেজন্য ক্রয় যখন বাড়া লিখবো সেটা লিখতে হবে কি? ক্রয় হিসাব ডেবিট। ২,০০০ টাকা। এখন দেখো তো, এই ক্রয়ের টাকাটা কি অন্য কোনো হিসেবে লেখা হইছে? তো ক্রয়ের টাকা যখন অন্য কোনো হিসেবে লেখা হয় না, তাহলে সেজন্য কি হিসাব আসবে? অনিশ্চিত হিসাব আসবে। এক হিসাবের টাকা যদি অন্য কোনো হিসাবে লেখা না হয়, তখন কিন্তু অনিশ্চিত হিসাব লিখতে হয়, ঠিক আছে? একটু মনে রাখবা, এই অনিশ্চিত হিসাবকে বলা হয় অস্থায়ী হিসাব বা সাময়িক হিসাব। এই অনিশ্চিত হিসাবকে কি বলা হয়? যে অস্থায়ী হিসাব বা সাময়িক হিসাব, যাকে ইংলিশে বলা হয় সাসপেন্ড অ্যাকাউন্ট, ঠিক আছে? এখন দেখো ২ নম্বরটি যেটা করছি, দেখো ২ নম্বর লাইন দেখো, বিক্রয় হিসেবে যোগফল ৩,০০০ টাকা বেশি লেখা হয়েছে, ঠিক আছে? এখন দেখো, আমরা বেশি কাকে লিখছি? যে বিক্রয়। তো ভাইয়া বিক্রয়টা কে? বিক্রয়টা আয়। আয়টা বেশি লিখছি মানে আয়টা আমরা ক্রেডিট করে ফেলছি। কি করে ফেলছি? ক্রেডিট করে ফেলছি। কিন্তু বিক্রয় যত টাকা হওয়ার কথা ছিল তার চাইতে ৩,০০০ টাকাটা বেশি লিখে ফেলছি। তো বিক্রয়টা আয়। আয় বেশি লিখছি মানে আয়টা আমরা কি করে ফেলছি? ক্রেডিট করে ফেলছি। তাহলে এটা ভুল ছিল। এখন সঠিক করে করতে গেলে বিক্রয়টাকে কমায় লিখতে হবে, ঠিক আছে? এখন বিক্রয় তো আয়। আয় কমলে কি হয়? আয় কমলে ডেবিট লিখতে হয়। সেজন্য লিখব বিক্রয় হিসাব ডেবিট। বিক্রয় হিসাব ডেবিট। ৩,০০০ টাকা। এখন দেখো তো, এখানে বিক্রয়ের টাকাটা কি অন্য কোনো হিসাবে লেখা হইছে? এক হিসাবের টাকা যদি অন্য কোনো হিসাবে লেখা না হয়, তখন হিসাব আসে অনিশ্চিত হিসাব আসে। এখন একটু আগে বলছিলাম, অনিশ্চিত হিসাব কোন ধরনের হিসাব? এটাকে অস্থায়ী বা সাময়িক হিসাব। যেটা বলা হয় যে অস্থায়ী হিসাব বা সাময়িক হিসাব, ঠিক আছে? ইংরেজিতে তাকে বলা হয় সাসপেন্ড অ্যাকাউন্ট, ঠিক আছে? এখন দেখো ৩ নম্বর লাইনে বেতন প্রদান ১,০০০ টাকা ভুলে মনিহারি হিসাবে ডেবিট করা হয়েছে। আচ্ছা, এখন দেখো, বেতন প্রদান করলে সাধারণভাবে চারটাকে লিখি। সাধারণভাবে লিখি যে বেতন ডেবিট লিখি, নগদান হিসাব ক্রেডিট লিখি, ঠিক আছে? এটা বেতন প্রদানের সাধারণ জাবেদা। বেতন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে? এখন দেখো, বেতন দিছি যে ১,০০০ টাকা, এটা বেতন নামে না লিখে ভুলে কি নামে লিখে ফেলছে? মনিহারি হিসাবে ডেবিট করে ফেলছে, ঠিক আছে? এখন মনিহারি কোনগুলো? আমরা মনিহারি চিনি খাতা, কলম, কালি, কাগজ, এগুলোকে আমরা মনিহারি নামে চিনি। তো বেতন প্রদান করে তো বেতন নামে লিখতে হয়েছে, সেটাকে তো মনিহারি নামে লেখা চায় না, ঠিক আছে? এখন বেতনকে যখন মনিহারির নামে লিখে দিচ্ছে, এটা ভুল হয়েছে। এই ভুলটা সঠিক করার জন্য, ঠিক আছে, আমাকে সঠিক জায়গাটা প্রদান করতে হবে। এখন দেখো, তো বেতন প্রদান করলে বেতন সবসময় কি লিখতে হয়? ডেবিট লিখতে হয়। কারণ কি? বেতনটা খরচ। খরচ বৃদ্ধি পেলে কিন্তু ভাইয়া ডেবিট হয়। খরচ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। যার জন্য বেতনকে ডেবিট লিখতে হচ্ছে। বেতন হিসাব ডেবিট। কিন্তু আমরা ভুলে কি লিখিতেছিলাম? যে মনিহারি হিসাব কি লিখেছিলাম? ডেবিট লিখে ফেলেছিলাম। কারণ মনিহারি মানে খরচ। খরচ ডেবিট লিখছি মানে খরচটা বাড়াই ফেলছিলাম, যে ভুলে বাড়াইছি যে। এখন সঠিক করে করতে গেলে এই খরচটাকে কমাই দিতে হবে না? তো খরচ কমলে কি হয়? খরচ কমলে ক্রেডিট হয়। মনিহারি ক্রেডিট হয়েছে, ঠিক আছে? ১,০০০ টাকা। এখানে ভাইয়া অনিশ্চিত হিসাব আসে না কেন? অনিশ্চিত হিসাব আসে না যে কারণ এক হিসাবের টাকা অন্য হিসাবে লিখে ফেলছে। যার জন্য অনিশ্চিত হিসাবে লিখতে হয় নাই। ঠিক আছে? এখন দেখো, আমরা আসবাবপত্র পিস ক্রয় করছি ১০,০০০ টাকা ভুলে কোথায় লিখে ফেলছি? ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। ক্রয় হিসাবে লিখে ফেলছি। এখন দেখো, আমরা কি জানি? আসবাবপত্র স্থায়ী সম্পদ। কি সম্পদ? স্থায়ী সম্পদ। যে সম্পদ দীর্ঘদিন ব্যবহার করা যাবে, তাকে আমরা স্থায়ী সম্পদ বলি। ঠিক আছে? তাহলে আসবাবপত্র দীর্ঘদিন ব্যবহার করা যায়। তাহলে এটা স্থায়ী সম্পদ। ঠিক আছে? আবার স্থায়ী সম্পদ ৩ প্রকার। দৃশ্যমান, অদৃশ্যমান, প্রাকৃতিক সম্পদ। স্থায়ী সম্পদ কয় প্রকার? ৩ প্রকার। এটা দৃশ্যমান, এটা অদৃশ্যমান, এটা প্রাকৃতিক। ঠিক আছে? মাথায় রাখবা। এখন আসবাবপত্র ক্রয় করছি যে ১০,০০০ টাকা, এটা ভুলে আসবাবপত্রের নামে না লিখে কোথায় লিখে দিচ্ছি? যে ক্রয় হিসাবে ডেবিট করছি। তো ক্রয় তো ভাইয়া ব্যয়। ক্রয়টা ব্যয়। ব্যয় ডেবিট লিখছি মানে ব্যয়টা বাড়ায় ফেলছি। এটা ভুল ছিল। এখন সঠিক করে লিখতে গেলে ব্যয়টাকে কমাইতে হবে না? তো ব্যয়কে কমাইতে হলে ক্রয়কে ক্রেডিট লিখতে হবে। এই ক্রয়কে ক্রেডিট লিখতেছি, ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ক্রেডিট ১০,০০০ টাকা। এখন আসবাবপত্র যখন কিনছি, তো প্রতিষ্ঠানের মধ্যে আসবাবপত্র বৃদ্ধি পাচ্ছে না। তো আসবাবপত্র সম্পদ। সম্পদ বৃদ্ধি পেলে কি লিখতে হয়? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট লিখতে হয়। তাহলে লিখতেছি আসবাবপত্র ডেবিট। অর্থ হিসাব ডেবিট।
10,000 টাকা। ঠিক আছে? এরপর হচ্ছে 5 নাম্বার দেখো। দেখো ভাইয়া, যন্ত্রপাতি পরিবহন খরচ 800 টাকা বলে সাধারণ খরচ হিসাবে লেখা হয়েছে। এখন কথা হচ্ছে পরিবহন খরচটা কি? মনে করেন আমি কোনো একটা জায়গা থেকে যন্ত্রপাতি কিনেছি। তো এটা তো আমি হাতে করে নিয়ে আসতে পারবো না। ঠিক আছে? চাইলে আমার হাতে করে নেওয়া আসা সম্ভব না। তাহলে আমার এটার জন্য একটা পরিবহন খরচ লাগবে। তো এই পরিবহন খরচের ফলে যন্ত্রপাতির মূল্যটা বৃদ্ধি পাচ্ছে। কিসের মূল্য বৃদ্ধি পাচ্ছে? যে এই পরিবহন খরচের ফলে কিসের মূল্য বৃদ্ধি পায়? যন্ত্রপাতির মূল্য বৃদ্ধি পায়। তো যন্ত্রপাতির সম্পদ বৃদ্ধি পেলে কি লিখতে হবে? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট লিখতে হবে। সেজন্য যন্ত্রপাতিকে আমরা কি লিখতেছি? ডেবিট লিখতেছি। যন্ত্রপাতি হিসেবে ডেবিট 500 টাকা। মনে রাখবা, কোনো স্থায়ী সম্পদ ক্রয় করার সময় কোনো প্রকার আনুষঙ্গিক খরচের সৃষ্টি হলে ওই খরচগুলোর ফলে স্থায়ী সম্পদের মূল্যটা বৃদ্ধি পায়। যার জন্য স্থায়ী সম্পদ বৃদ্ধি পেলে কি লিখতে হয়? ডেবিট লিখতে হয়। শুধু ২ টা খরচ ছাড়া। এটা হচ্ছে অগ্রিম বীমা, এটা হচ্ছে মেরামত। আবার একটু বলি, কোনো স্থায়ী সম্পদ ক্রয় করার সময় যদি আনুষঙ্গিক খরচের সৃষ্টি হয়, তখন আনুষঙ্গিক খরচের ফলে স্থায়ী সম্পদের মূল্যটা বৃদ্ধি পায়। যার জন্য ওই স্থায়ী সম্পদ থেকে কি লিখতে হয়? ডেবিট লিখতে হয়। ঠিক আছে? শুধু ২ টা এন্ট্রি ছাড়া, একটা হচ্ছে মেরামত খরচ আর একটা হচ্ছে অগ্রিম বীমা ছাড়া। এই ২ টা এন্ট্রি কিন্তু সম্পদের সাথে যোগ হয় না। বাকি এন্ট্রিগুলো সবার যোগ হয়ে যায়। ঠিক আছে? এখন হচ্ছে পরিবহন খরচটা বলে কোথায় লিখে ফেলছিল যে সাধারণ খরচ হিসেবে লেখা হয়েছে। এখন সাধারণ খরচটা যে লিখছে এটা বলে লিখে ফেলছে না? এখন বলে লিখছে মানে সাধারণ খরচটা বৃদ্ধি পাইছে যে। এখন এরকম বৃদ্ধি পাইছে, বলে বৃদ্ধি পাইছে। এখন সঠিক করে লিখতে এটা কমাতে হবে। তো সাধারণ খরচটা কমাতে হলে ক্রেডিট লিখতে হয়। কারণ কি? খরচ হ্রাস পেলে কি লিখতে হয়? ক্রেডিট। যার জন্য হচ্ছে সাধারণ খরচ ক্রেডিট হবে। হিসাব ক্রেডিট 500 টাকা। ঠিক আছে? এখন দেখো, পাওনাদারকে পরিশোধ করলাম যে 5,000 টাকা না? কিন্তু পাওনাদার হিসাবকে 1,000 টাকা কি করা হয়েছে? ডেবিট করা হচ্ছে। এখন পাওনাদার কি? যদি কোনো ব্যক্তি যদি আমার কাছ থেকে টাকা পাইলে তখন হচ্ছে তাকে পাওনাদার বলবো। ঠিক আছে? এবং তাকে পাওনাদারকে আমি দিয়ে ফেলছি, পরিশোধ করছি কয় টাকা? 5,000 টাকা না? তো পাওনাদারকে যখন টাকা দিয়ে ফেলতেছি, পাওনাদারটা কমে যাচ্ছে। তো পাওনাদার হচ্ছে দায়। দায় কমলে কিন্তু ডেবিট লিখতে হয়। কি লিখতে হয়? ডেবিট। কিন্তু 5,000 টাকা না লিখে ভুলে কয় টাকা লিখে ফেলছে যে 1,000 টাকা ডেবিট করছে। কিন্তু পাওনাদারকে দেওয়া হয়েছে কয় টাকা? 5,000 টাকা। তো পাওনাদারকে এখন 5,000 টাকা দিয়ে ফেলছি। তাহলে 5,000 টাকা কমে যাবে কোথা? এখন 5,000 টাকা না কমায় ওটা টাকা কমাইছি রে। 1,000 টাকা কমাইছি না? এটা ভুলে কমায় দিচ্ছে। এখন দেখো, তাকে দেওয়া হয়েছে কয় টাকা? 5,000। কিন্তু লেখা হয়েছে কত? 1,000 টাকা লেখা হয়েছে। এখন দেখো, তো পাওনাদারকে যখন পরিশোধ করছি দায়টা কমে যাচ্ছে না? তো দায় কমলে কি লিখতে হয়? দায় কমলে ডেবিট লিখতে হয়। তাকে দিছি কয় টাকা? 5,000 টাকা। লিখছি কয় টাকা? 1,000 টাকা লিখছি। তা কম লিখে ফেলছি না? এখন যে কম যেটা লিখছি এটা সঠিক করে লিখতে গেলে আরো কয় টাকা লিখতে হচ্ছে? আরো 4,000 টাকা লিখতে হচ্ছে। ঠিক আছে? এবং 5,000 টাকাটাকে অন্য কোন হিসেবে লিখছিল। 5,000 টাকাটা অন্য কোন হিসেবে লিখে নেবে রে। তাহলে কি হিসাব লিখতে হবে? অনিশ্চিত হিসাব লিখতে হবে। অনেক সময় বলতে পারো এখানে নগদ কেন আসে নাই? এখানে নগদ সম্পর্কে কোনো কিছু বলে নাই। যদি কোনো এন্ট্রি সম্পর্কে যদি কোনো কিছু না বলে, তো তোমরা বুঝে নিবা যে হচ্ছে ওই এন্ট্রিটা ওরা সঠিক করে লিখছিল। সঠিক করে লিখছে বিধায় এখানে নগদ নামে এন্ট্রি হয় নাই। কথা বুঝছো? যে এন্ট্রির নাম যদি কোনো কিছু না বলে, যেকোনো এন্ট্রি হবে হোক, তার নামে যদি কোনো কিছু না বলে তো বুঝে নিবা ওইটা ওরা সঠিক করে লিখছিল। যার জন্য এটা আসে নাই। ঠিক আছে?